ইতিমধ্যেই সাবেক ডিআইজি জাহাঙ্গীর আলমকে অ্যারেস্ট করার খবরটি ছড়িয়ে যায় সমগ্র দেশ জুড়ে। আচমকাই এমন খবরে বিস্মিত হয় সকল মানুষ। কেউ জানতে আগ্রহী সত্যিকার অর্থে কী ঘটেছিল। অনেকেরই মনে প্রশ্ন জাগছে, জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করার কারণটা কী। দুপুর গড়াতেই ঘিরে ধরা সাংবাদিকদের সামনে মিনিট পাঁচেকের মতো বক্তব্য দেন এডিআইজিপি ওয়াহিদ শিকদার, যার মাঝে স্পষ্টভাবে তুলে ধরেছেন ডিআইজি জাহাঙ্গীর আলমের বিশ্বাসঘাতকতার গল্প। কিভাবে এই পোশাকের আড়ালে তিনি বিপ্লবের সকল নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, কিভাবে প্রশাসনিক পর্যায়েও বিপ্লবের গুপ্তচর লুকিয়েছিল, তা ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে সকলের। ওয়াহিদ শিকদারের 5 মিনিটের এই বক্তব্যই ডিআইজি জাহাঙ্গীর আলমের প্রতি ক্ষুব্ধ করে তোলে জনগণকে। স্থানীয় অনেকেই এসে ভিড় জমিয়েছে সেখানে। বক্তব্য শেষ হওয়ার পরও বাইরে ভিড় করে আছে তারা। হয়তো জাহাঙ্গীর আলমকে নিয়ে আসার অপেক্ষায় তারা অপেক্ষামান। রুশান তাকে নিয়ে কখন ফিরবে এখনও তার নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা হয়নি। এখনও রুশানের হাতেই রয়েছেন জাহাঙ্গীর আলম, কারণ তিনি বিপ্লবের সাথে জড়িত ছিলেন। এটা পরিষ্কার হলেও বিপ্লব কীভাবে তাকে হাত করেছিল এবং তিনি কেনই বা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সে রহস্য এখনও অজানা। হয়তো এর মাঝ থেকেও বেরিয়ে আসবে বিপ্লবের গোপন ফাঁদগুলোর একাংশ। চতুর্পাশে নিস্তব্ধতা বিরাজমান। একাকী কক্ষে দুজন ক্ষমতাধর ব্যক্তি বসে আছে মুখোমুখি। পার্থক্য, একজন পদোন্নতিপ্রাপ্ত, অন্যজন বহিষ্কৃত। সকালেও যেই জাহাঙ্গীর আলম ছিলেন রুশানের চেয়েও অধিক ক্ষমতাধর, দুপুর গড়াতেই সেই জাহাঙ্গীর আলমের স্থান গিয়ে ঠেকল সেই রুশানের পায়ের নিচেই। ক্ষমতা ও শক্তি কখনই চিরস্থায়ী নয়। জাহাঙ্গীর আলমই যেন সেই উদাহরণের অন্যতম একজন। হাতের সবুজ রঙের চিকন পাইপটা দিয়ে ফ্লোরে ঠক ঠক শব্দধ্বনি তুলছে রুশান। সামনে হাতে হাত করা পরিয়ে চেয়ারে বসে রাখা জাহাঙ্গীর আলমের দিকে চেয়ে কপালে জমা ঘাম এক আঙুলে ফ্লোরে ছিটকে ফেলে সে। জাহাঙ্গীর আলমের উপর তার এই ক্রোধের গভীরতা পরিমাপ করাও যেন কষ্টসাধ্য ব্যাপার। কারণ রাষ্ট্রীয় দিক ছাড়াও জাহাঙ্গীর আলমের হিংস্র হাতের থাবা গিয়ে পড়েছিল রুশানের পরিবারের অবধিও। রাইসা, সাকিব, সবার পরিণতি পেছনে যে মানুষটা সবচেয়ে বেশি জড়িত তিনি এই জাহাঙ্গীর আলম। এই মুহূর্তে জাহাঙ্গীর আলমকে টুকরো টুকরো করে নিলেও হয়তো রুশানের এই ক্রোধ শান্ত হবে না। তবুও নিজের ক্রোধকে শান্ত রাখার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। রুশানের ব্যাপারে অজানা নয় জাহাঙ্গীর আলমের। রুশান যেহেতু একবার তাকে ধরেছে সেহেতু তাকে লেবুর মতো চিবিয়ে রস বের করার আগে সে ক্ষান্ত হবে না। তাছাড়া এই মুহূর্তে তিনি যতই চুপ থাকবে পরবর্তীতে রিমান্ডের সময়টা ততই দীর্ঘ হবে। কাজেই বিপ্লবের সাথে জড়ানোর গল্পটা প্রথম থেকেই বলতে শুরু করেন তিনি। রুশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জাহাঙ্গীর আলম একটা ভারী শ্বাস ছেড়ে বলে, তার সাথে আমার কার্যক্রম শুরু হয় আজ থেকে 3 বছর আগে। বিপ্লব এতটাই চতুর ব্যক্তি যার ফাঁদ থেকে আমার মতো মানুষও বের হতে পারেনি। বলেই মাথা নিচু করেন জাহাঙ্গীর আলম, যেন পরবর্তী কাহিনীটা বলতে ইতস্তবোধ করছেন তিনি। বিপরীতে রুশান খানিকটা ক্ষিপ্তস্বরে বলে ওঠে, আমার কাছে তোর এসব রংঢং দেখার সময় একদমই নেই। আমার সময় নষ্ট করবি তো? উত্তেজিত ভাবটা বেড়ে যেতেই রুশান পুনরায় নিজেকে শান্ত করে বলে, সেই ফাঁদটা কি ছিল? গাইস, ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। জাহাঙ্গীর আলম বলতে ইতস্তবোধ করলেও এবার একটা শ্বাস ছেড়ে বলে, আমি একাধিক নারীতে আসক্ত ছিলাম। কিছুদিন পর পর নতুন মেয়ের সঙ্গ না পেলে জীবন চলত না আমার। সেই সুযোগটাই নিয়েছিল বিপ্লব। হঠাৎ একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। নাম এলিনা, রাশিয়ান বংশোদ্ভূত, সাদা চামড়ার খ্রিস্টান ধর্মাবলম্বী। বয়স 20 থেকে 22-এর মতো হবে। চেহারাও ছিল এক অনন্য মায়া, অথচ তার এই রূপের মাঝেই লুকিয়েছিল সেই ফাঁদ। মেয়েটা আমার বিছানা সঙ্গী হয়েছিল ঠিকই, কিন্তু কৌশল খাটিয়ে পুরো মুহূর্তটাই সে ভিডিও ধারণ করে নিয়েছিল। শুধু এলিনা নয়, পরবর্তীতে এক বাঙালি মেয়েকে দিয়েও এই একই ফাঁদ পাতা হয়েছিল। আর এসব ভিডিও বিপ্লবের হাতে পৌঁছাতেই আমি তার দাসে পরিণত হতে বাধ্য হই। কারণ আমার পরিবার আছে, আমার ছেলে কলেজে পড়ে, আর আমার মেয়েটাও এখন ভার্সিটির স্টুডেন্ট। এসব জানাজানি হলে বা এসব ভিডিও ছড়িয়ে গেলে তাদের সামনে কিভাবে মুখ দেখাতাম।
আর তারাই বা তাদের ফ্রেন্ড মহলে কিভাবে মুখ দেখাতো। বলেই থামেন জাহাঙ্গীর আলম। রুশান তার দিকে চেয়ে বলে, আর তুই নিজের ও নিজের ছেলে মেয়েদের সম্মান বাঁচাতে গিয়ে অন্যের ছেলে মেয়েদের জীবন নষ্ট করতে দ্বিতীয়বার ভাবলি না? প্রশ্নের বিপরীতে জাহাঙ্গীর আলম খানিকটা সময় নিয়ে ফের বলে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, যার ফলে প্রথম কয়েকদিন বিপ্লবের কিছু ছোট কাজের পেছনে হেল্প করেছিলাম আমি, আর এটাও ছিল আরেকটা ফাঁদ। পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরে সরে যেতে চাইলেই বিপ্লব জানায়, এবার শুধুমাত্র ভিডিও ছড়ানো নয়, আমার বিশ্বাসঘাতকতার প্রমাণও চলে যাবে প্রশাসনের হাতে। আর এভাবেই তার সাথে পুরোপুরিভাবে জড়িয়ে পড়ি আমি। আসতে থাকে টাকা, যা আমাকে পুরোপুরি অন্ধ করে তোলে। সবটা শুনে রুশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। জাহাঙ্গীর আলমকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বলে, একটা পাপ ঢাকতে একের পর এক পাপ করে বেড়ালি। পরবর্তীতে পাপের বোঝা এতটাই ভারী হয়ে উঠেছে যা এখন তোকে শ্বাসরোধ করে চেপে ধরেছে। বিপরীতে বলার মতো কিছুই অবশিষ্ট রইল না জাহাঙ্গীর আলমের। সত্যিই তার পাপের বোঝা খুব বেশি ভারী, কারণ এটা শুধুমাত্র একটা ভুল নয়, এটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা, যে বিশ্বাসঘাতকতায় ঝরেছে শত শত নির্দোষ মানুষের প্রাণ। সময় যতই গড়াচ্ছে ততই যেন অস্থিরতা বেড়ে চলেছে সবার মাঝে। একদিকে নিলয় নিখোঁজ, অন্যদিকে তুষারের বাড়ি ছেড়ে চলে যাওয়া। একের পর এক ধাক্কায় যেন চারদিকে সবকিছু এলোমেলো মনে হচ্ছে সবার কাছে। এমনিতেই বিপদের কমতি ছিল না, তার মাঝে এখন নতুন করে নিলয় ও তুষারের বিষয়টাও যুক্ত হলো। এখন রাজ কি আদৌ এতগুলো বিষয় সামাল দিতে উঠতে পারবে? ভাবতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ফরিদান্ডের। এদিকে রাজ বাসা থেকে বের হওয়ার পর এখনো তার কোনো খোঁজ নেই। রাজকে এতটা ক্ষিপ্ত হতে আগে কখনো দেখেনি আরোহী, কাজেই দুশ্চিন্তায় বুক ধুকধুক করছে তারও। এই বুঝি কখন কেউ একজন এসে কোনো একটা ভয়ঙ্কর খবর শুনিয়ে গেল। ভাবতেই বুকে হাত রেখে চোখ বুঝে একটা লম্বা শ্বাস নেয় সে। এদিকে একটা লম্বা ধারালো ছুরি হাতে নীরব হয়ে বসে রইল রাজ, যার সুচালো অংশ দিয়ে ফ্লোরে হালকাভাবে আঘাত করেছে একটু পর পর। তার সামনে ভারী অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার প্রশিক্ষিত স্পেশাল ফোর্স, যাদের প্রত্যেকের গায়ে কালো রঙের ইউনিফর্ম, সেই সাথে কালো রঙের কাপড়ের মুখও ঢেকে রাখা তাদের। এর মাঝেই বাইরে থেকে একজন ইউনিফর্ম পরিহিত যুবক রাজের সামনে এসে দাঁড়ায়। মুঠো হাত থপ করে বুকে রেখে হালকা মাথা নেড়ে কিছু বলার আগেই রাজ হালকা হাতের ইশারার সাথে গম্ভীর স্বরে বলে, তাকে আসতে দাও। এই মুহূর্তে কার আগমন ঘটেছে তা অজানা নয় রাজের। যুবকটি চলে যাওয়ার কিছু সময়ের মাঝেই কক্ষে প্রবেশ করে নিবিড়। রাজের সামনে এসে দাঁড়াতেই লম্বা ছুরিটায় হালকা ভর দিয়ে উঠে দাঁড়ায় রাজ। নিবিড়কে সাথে নিয়ে ধীর পায়ে জানালার পাশে এসে দাঁড়ায় সে। অতঃপর শান্তস্বরে বলে, আরোহীর কথা এখানে এসেছো নিশ্চয়ই। যেখানে রাজ বিষয়টা বুঝেই ফেলেছে সেখানে আর নতুন কী বা বলার আছে নিবিড়ের। কাজেই হ্যাসূচক হালকা মাথা নেড়ে বলে, সে তোমার জন্য খুবই চিন্তিত। বিপরীতে রাজ একটা হালকা শ্বাস ছেড়ে বলে, জানি আমি সে চিন্তিত, কিন্তু আবেগকে সবসময় প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমার জীবন সঙ্গীকেও অবশ্যই আমার মতো শক্ত হতে হবে, কাজেই তাকে শক্ত হওয়ার জন্য মাঝে মাঝে এমন সিচুয়েশন রাখাটা জরুরি। এরপর থেকে সে বললেই আমার কাছে ছুটে আসবে না। তাছাড়া এই সময়টায় কঠোর সতর্কতা অবলম্বন করাটাও জরুরি। রাজের শান্তস্বরের কথা বলাটা পুরোপুরিভাবে বুঝে নেয় নিবিড়। অতঃপর প্রসঙ্গ পাল্টে বলে, বিশ্বাসঘাতকের সন্ধান মিলেছে, সেই জাহাঙ্গীর আলম, খবর পেয়েছো? রাজ এক নজর বাইরের দিকে চেয়ে বলে, হ্যাঁ, এতক্ষণ রুশানের হাতেই ছিল। হয়তো ইতিমধ্যেই রুশান তাকে নিয়ে থানায় পৌঁছে গিয়েছে। শেষের কথাটা হাত ঘড়ির দিকে চেয়ে বলল রাজ, যেন সময়ের ব্যাপারে রাজ অনেকটাই নিশ্চিত। সত্যিকার অর্থেও তাই। ওদিকে একের পর এক বাঁশি শব্দের সাথে একাধিক পুলিশ সদস্য দৌড়ে জনসাধারণের ভিড়ের মাঝ দিয়ে জায়গা করে নিচ্ছে গাড়ির জন্য, যা দিয়ে প্রবেশ করছে একের পর এক গাড়ি। জাহাঙ্গীর আলমকে নিয়ে এসেছে রুশান, যার ফলে উত্তল হয়ে উঠেছে লোকজন, যেন জাহাঙ্গীর আলমকে গণপিটুনিতে পরবারে পাঠিয়ে দিতে পারলেই তার ক্ষান্ত হবে, তার আগে নয়। যার ফলে এমন আক্রমণাত্মক জনসাধারণকে ব্যারিকেড দিয়েও নিয়ন্ত্রণে আনতেও হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদের। যে ঘটনাটি ভেসে বেড়াচ্ছে সকল নিউজ চ্যানেলে। রিমোট হাতে টিভির সামনে বসে আছে রাইসা ও আর সেই দুজনই। যে লোকটির জন্য রাইসাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছিল, সেই লোকটির আজ কি করুণ দশা, যা মুহূর্তেই প্রশান্তিতে ভরিয়ে দেয় তাদের মনকে। প্রতিদিন ফোনে কথা হলেও এই ব্যস্ততায় অনেকদিন হলো রুশান বাসায় ফিরতে পারেনি, তবে রুশান তার কথা রেখেছে। এটা ভাবতেই দূরত্বকে এক সমুদ্র সুখে পরিণত করে তোলে রাইসার মাঝে। এদিকে চিন্তিত ভঙ্গিতে জানালা দিয়ে প্রকৃতির দিকে চেয়ে আছে রাজ। পাশ থেকে নিবিড় খানিকটা অন্যরকম স্বরে বলে, নিলয়ের কোনো খোঁজ মিলেছে? রাজ শান্তস্বরে বলে, এখন অবধি না। যদি এতক্ষণে নিলয়ে বাকিটুকু বলার আগেই রাজ তার দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, বোকার মতো চিন্তা করবে না। তারা নিলয়কে আটকে রেখে ব্যবহার করতে চাইবে, কিন্তু নিলয় এমন এক সিংহ যাকে বেশিক্ষণ খাঁচায় বন্দি করে রাখা অসম্ভব। বিশ্বাস রাখো, আমার সিংহ ফিরবে, স্বীকার করেই ফিরবে। রাজের এই কথায় যেন ভরসা খুঁজে পায় নিবিড়। তবে দুশ্চিন্তা এতটুকুতেই সমাপ্ত নয়। তুষারের বিষয়টাও ফেলে দেওয়ার মতো না। রাজের সাথে রাগারাগি করে সেই সকালে মধুকে নিয়ে বেড়েছে, রাজের সাথে রাগারাগি করে সেই সকালে মধুকে নিয়ে বাড়ি ছেড়েছে সে। এখনো কোনো খবর নেই তার, ফোন দিলেও রিসিভ করছে না। এই বিষয়টাও অনেকটাই চিন্তায় ফেলে দিয়েছে নিবিড়কে। কাজেই খানিকটা কৌতূহল নিয়ে বলে, আর তুষার?
মানছি এখানে তার ভুল ছিল, কিন্তু বাকিটা বলার আগেই রাগান্বিতভাবে এক হাত উঁচু করে থামিয়ে দিল তাকে। অতঃপর গম্ভীর স্বরে বলে, তোমার আর কিছু বলার না থাকলে যেতে পারো। আগেই বলেছি এই পথে দুর্বল ও বোকা লোকদের কোনো স্থান নেই। মধুকে নিয়ে তুষার সেই বাসাটায় উঠেছে, যেটা একসময় তৃষার জন্য ভাড়া নিয়েছিল সে। এখানে আসার পর থেকেই সময়টা এলোমেলোভাবে অতিবাহিত হচ্ছিল তার, যেন চারদিক থেকেই তাকে ঘিরে ধরেছে তীব্র বিষণ্ণতা। দিন ফুরালেও বিষণ্ণতা ফুরায়নি তার। সন্ধ্যা পেরিয়ে ঘনিয়ে এলো রাত। উদাস নয়নে প্রকৃতির দিকে চেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল তুষার। 2 কাপ চা হাতে তার পাশে এসে দাঁড়ায় মধু। তুষারের হাতে 1 কাপ ধরিয়ে দিয়ে বলে, এখনো মন খারাপ? বিপরীতে তুষার একটা শ্বাস ছেড়ে নিজেকে খানিকটা স্বাভাবিক করে নিয়ে বলে, না তেমন না। খানিকটা সময় নিয়ে মধু তার চোখে নীরব দৃষ্টি রেখে বলে, মিথ্যা বলবেন না, আমি বুঝতে পারি আপনার চোখের ভাষা। নীরবতার আড়ালে আপনার হৃদয়ে লুকায়িত তীব্র কষ্ট আমিও অনুভব করতে পারছি। কার জন্য এত কষ্ট পাচ্ছেন? যারা আপনাকে কুকুরের মতো ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের জন্য? নীরব রইল তুষার। রাগের ছাপ চোখে মুখে ফুটে আছে তার। মধু সেই সুযোগটা নিয়ে তুষারের ক্রোধকে যেন দ্বিগুণ বাড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টায় মেতে উঠেছে। হাত বাড়ালো সে। তুষারের বাম গালটায় আঙুল ছুঁয়ে বলে, ইস, 5টা আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো। আমার জন্য আমি এতটুকু কষ্ট পাইনি, কারণ আমি আমার পরিবারের কাছেও পরিত্যক্ত। বাইরের মানুষদের কাছে আমার মূল্য আর কতটুকুই বা থাকবে। কিন্তু যখন দেখলাম এতগুলো মানুষের সামনে সে আপনার গায়ে হাত তুলেছিল, তখন অপমানে আমার চোখ টলমল করে উঠেছিল। সে আপনার যতই পরিচিত হোক, এত লোকের সামনে সে আমার প্রিয় মানুষটাকে থাপ্পড় মারার অধিকার কোথায় পেল? এত বছর ধরে আপনি তাদের জন্য কত কিছুই করলেন, বিনিময়ে এই প্রতিদান কি আপনার প্রাপ্য ছিল? বলেই তুষারের গালে হাত বুলিয়ে চায়ের কাপটা একপাশে রেখে তাকে জড়িয়ে ধরে মধু হালকা কেঁদে বলে উঠে, সরি, আই এম রিয়েলি সরি। আমার জন্য আপনাকে তাদের এত অপমান সহ্য করতে হয়েছে। বিপরীতে তুষার তার মাথায় হাত রেখে শান্তস্বরে বলে, তাকে অবশ্যই এর জন্য মূল্য দিতে হবে। আমি অবশ্যই তাকে তার পাওনা বুঝিয়ে দিব। শুনেই খানিকটা মৃদু হাসে মধু। অতঃপর নিজেকে স্বাভাবিক করে তুষারের বুক থেকে মাথা সরিয়ে তার চোখে দৃষ্টি রাখে। দৃঢ় কণ্ঠে বলে, অবশ্যই আপনি পারবেন। আপনি পুরুষ হলে অবশ্যই আপনি তাদের দেখিয়ে দিবেন। তারা ব্যতীত আপনার জীবন থেমে থাকবে না। আর এমনিতেও জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনকে আমরা দুজন মিলে খুব সুন্দর করেই সাজিয়ে তুলব। বিপরীতে তুষার তার চোখে দৃষ্টি রেখে বলে, হ্যাঁ, তবে আমি আপাতত তৃষাকে নিয়ে ভাবছি। তাকে ওই বাড়ি থেকে বের করে আনতে হবে। ওর এখন নিজেকে নিয়েও কোনো জ্ঞান অবশিষ্ট নেই। ঠিক বলেছেন, তৃষাকে কোনোভাবেই ওই বাড়িতে রাখা যাবে না। বিপরীতে আর কিছু বলল না তুষার। মধু খানিকটা সময় নিয়ে তার চোখে গভীর দৃষ্টি রেখে বলে, তবে একটা চিরন্তন সত্য কি জানেন? বলেই খানিকটা সময় নেয় মধু। অতঃপর তুষারের কৌতূহল গাঢ় করে নিস্তেজ স্বরে বলে, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। এই সব ভুলে গেলেও এই কথাটা কখনোই ভুলে যাবেন না। কথাটা শেষ হলে আবারও নীরবতা। তুষারের চোখে দৃষ্টি রাখা অবস্থায় নিঃশ্বাস গাঢ় হয়ে উঠেছে মধুর। অতঃপর চোখ বুজে নেয় সে। ধীরগতিতে তুষারের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছোঁয়াতে চাইলেই নিজেকে সরিয়ে নেয় তুষার। বিপরীতে খানিকটা লাজুক ভাব নিয়ে এদিক ওদিক দৃষ্টি ছোটাছুটি করতে থাকে মধু, যা দেখে তুষার তার এই অপ্রস্তুত ভাব কাটাতে বলে, বাইরে খাবে নাকি পার্সেল করে নিয়ে আসবো? মধু হালকা নিচু স্বরে বলে, বাইরে যেতে ইচ্ছা করছে না। আচ্ছা বলেই রুমে এসে ফোন ও মানিব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে তুষার। দরজা লাগিয়ে হালকা বাঁকা হাসে মধু। অতঃপর আকাশকে কল করে পুরো বিষয়টা জানিয়ে দেয় সে। সবটা শুনে সিগারেট টান বসায় আকাশ। অতঃপর ধোয়া ছেড়ে বলে, ভেরি গুড। রাজের জন্য এবার নতুন কিছু অপেক্ষা করছে। এবার তুষার বলদটাই হবে আমাদের আসল দাবার গুটি। শুনে মৃদু হাসে মধু। আকাশ ফের সিগারেটে চুমুক বসিয়ে বলে, সাকিবের পর নিলয়, আর এখন তুষার। একে একে সবাইকে সরে যেতে হবে রাজের পাশ থেকে। এবার সময় হয়ে এসেছে তার থেকে আরোহীকে ছিনিয়ে আনার। রাজকে এতটাই উন্মাদ করে তুলব যা সে আগে কখনোই হয়নি। আর একবার সে তার ক্রোধের কাছে হেরে গেলে সহজেই সে আমাদের শিকারে পরিণত হবে। ঘড়ির কাঁটা তখন 8টা ছুঁই ছুঁই। মধু বাসায় একা আছে ভেবে বাইরে খুব একটা দেরি করেনি তুষার। হাতে পার্সেল নিয়ে একটা রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। খানিকটা সময় অতিবাহিত হতেই পরপর 3টা গাড়ি এসে ঘিরে নেয় সেই রিক্সাটা। বৃত্তাকারে দুবার চারপাশে ঘুরেই চলে গেল গাড়িগুলো। মুহূর্তের মাঝেই রিক্সা থেকে নিরুদ্দেশ হয়ে গেল তুষার। যেন চোখের পলকেই সে গাড়িগুলোর সাথে হারিয়ে গেছে সে। তবে লোকগুলোকে তা বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে শরীরের ভার ছেড়ে দেয় গাড়ির সিটে। নিস্তেজ হয়ে গাড়িগুলোর সাথে এগিয়ে যাচ্ছে তার নতুন গন্তব্যে। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা পরবর্তী পর্বগুলো বড় করে পাবেন, কারণ আমি ঢাকা ব্যাক করছি, তো চেষ্টা করব পরবর্তী পর্বগুলো বড় করে দেওয়ার। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।